আচ্ছা ধরুন কোনো চাকুরিজীবী কিংবা ব্যবসায়ী ছোট কিংবা মাঝারি মাপের, তার ব্যবসা খুব মন্দা যাচ্ছে। সে বাজারে অনেক ধার করে ফেলেছে। অনেক ধার দেনা অবস্থায় সে ধার করে ফেলেছে, সেই অবস্থায় সে মারা গেল। তাহলে তার ধার শোধ করবে কে? তার ধার শোধ করার দায়িত্ব বর্তাবে তার ফ্যামিলির উপরে। তার বউ, ছেলে মেয়ে যারা বাকি বেঁচে থাকবে, তার বাবার ধার শোধ করতে হবে, হাজব্যান্ডের ধার শোধ করতে হবে। কিন্তু কী করে করবে? তার যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, যদি কোর্টে কোনো কেস থাকে, তার সমস্ত কিছু, যদি সেই টাকা তার না খুলে, তাকে সেই টাকা মিটিয়ে দিতে হবে তাদের। যদি তার কিছু টাকা পাওনা থাকে ব্যাংকের ডিপোজিট থেকে কিংবা ইন্স্যুরেন্স থেকে, সে টাকা পেলেও কিন্তু আগে ধার শোধ করতে হবে, কোর্টের অর্ডার যদি তাই থাকে। তাহলে ফ্যামিলি তো রাস্তায় এসে দাঁড়াবে। এর কোনো প্রতিকার আছে কি? আছে। ইন্স্যুরেন্সে একটা প্রভিশন আছে, যে ম্যারিড উমেন্স প্রপার্টি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে। সেইখানে সেকশন 6-এ বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি তার জীবিত থাকার সময় কোনো পলিসি করে, ইন্স্যুরেন্স পলিসি করে, তাতে ওয়াইফের নামে কিংবা ছেলে মেয়েদের নামে কিংবা জয়েন্ট নামে, নিজের নাম না দিয়ে ওয়াইফ কিংবা ছেলে মেয়ে কিংবা ইন্ডিভিজুয়াল ছেলে মেয়ে কিংবা ইন্ডিভিজুয়াল ওয়াইফ তার নামে করে সেই পলিসিটা, আর সেটাতে ম্যারিড উমেন্স প্রপার্টি অ্যাক্টের আন্ডারে করে থাকে, তাহলে সে যদি মারা যায়, তার যদি কোনো বাজারে দেনা থাকে, সম্পত্তি বিক্রি করার প্রয়োজনও হয়ে থাকে, টাকা পয়সা দেওয়ারও থাকে, যদি কোর্টে কেসও থাকে, তাহলে এই পলিসি থেকে যে টাকা তার ওয়াইফের প্রাপ্য হবে কিংবা ছেলে মেয়ের প্রাপ্য হবে, তাতে কোনো কোর্টের অ্যাটাচমেন্টও চলবে না, কেউ সেই টাকার ওপর কোনো ক্লেমও করতে পারবে না। এমনকি যে ভদ্রলোক মারা গেছে যদি না যান, তার জীবিত অবস্থায় যদি একটা পলিসি ম্যাচিওর করে, তাহলেও কিন্তু এর প্রসিসগুলো তার ওয়াইফের নামে যদি করা থাকে ওয়াইফের নামে বর্তাবে, না হলে ফ্যামিলির ছেলে মেয়ে যার নামে করা আছে কিংবা জয়েন্ট নামে করা আছে ফ্যামিলির, তাদের নামে বর্তাবে। এটা একটা খুব ভালো পলিসি, যেটা অনেকেরই জানা নেই। এটা ইন্স্যুরেন্সের IC 38 পরীক্ষার যে চ্যাপ্টার 10 আছে, সেই চ্যাপ্টার 10-এর এটা ইম্পর্ট্যান্ট অঙ্গ। এখানে আরও দুটো প্রপার্টির কথা বলা আছে, এই সাবজেক্টের কথা বলা আছে এই চ্যাপ্টারের আন্ডারে, কিম্যান পলিসি আর মর্টগেজ ইন্স্যুরেন্স। সেই দুটো আমরা এখনই কভার করছি না। আজকে যেটা ডিসকাস করব, এই ম্যারিড উমেন প্রপার্টি অ্যাক্টটা, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এখান থেকে ডেফিনেটলি একটা প্রশ্ন আসবে, তো এটা ডিটেলসে বুঝে নেওয়া উচিত, তাই জন্য এটা আমরা আজকে ডিসকাস করছি। আমার এখান থেকে যে লেখাগুলো আছে সেটা আপনারা পজ করে পড়ে নিতে পারেন। আমি সেইটা ডিটেলসে পড়ছি না, আমি বুঝিয়ে যাচ্ছি। এই ডায়াগ্রামটা দেখুন, এখানে বেনিফিশিয়ারিজ আন্ডার MWP অ্যাক্ট, ম্যারিড উমেন্স প্রপার্টি অ্যাক্টে বেনিফিশিয়ারিজ কে আছে? সেকশন 6 অফ দ্য ম্যারেজ উমেন প্রপার্টি অ্যাক্টে বেনিফিশিয়ারি হতে পারে শুধু ওয়াইফ একা, কিংবা ওয়াইফ অ্যান্ড ওয়ান অর মোর চিলড্রেন জয়েন্টলি, এক বা একাধিক ছেলে মেয়ে জয়েন্টলি ওয়াইফের সঙ্গে, কিংবা ওয়াইফ হয়তো নেই, শুধু এক বা একাধিক ছেলে মেয়ে, তাদের নামেও ওটা করা যেতে পারে। এর ফিচারগুলো কি এই অ্যাক্টের? এটা আমি পড়ছি। 1 নম্বর হচ্ছে, ইচ পলিসি উইল রিমেন এ সেপারেট ট্রাস্ট, ইদার দ্য ওয়াইফ অর চাইল্ড ওভার 18 years অফ এজ ক্যান বি এ ট্রাস্টি। প্রত্যেকটা পলিসি, বেশ কটা, যতগুলো খুশি পলিসি নেওয়া যেতে পারে এই এই অ্যাক্টের আন্ডারে, যতগুলি পলিসি হবে, প্রতিটা পলিসি একটা সেপারেট ট্রাস্টের আন্ডারে হবে। তাতে আইদার ওয়াইফ কিংবা ছেলে মেয়ে, যদি সে 18 বছর বয়সের বেশি হয়ে থাকে, তারা ট্রাস্টি হতে পারে। পয়েন্ট নাম্বার 2, দ্য পলিসি শ্যাল বি বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ কোর্ট অ্যাটাচমেন্টস, ক্রেডিটার্স অ্যান্ড ইভেন দ্য লাইফ অ্যাসিওর্ড। যেটা আগে বললাম, যদি কোর্টের কোনো অ্যাটাচমেন্টও হয় প্রপার্টির উপরে ভদ্রলোক মারা যাওয়ার পরে, তাহলে, কিংবা যদি কারো কাছে ধার থাকে, ক্রেডিটার্স, কিংবা যিনি বেঁচে আছেন তারও জীবদ্দশা যদি ম্যাচিওর করে, এই পলিসিটা তাদের কন্ট্রোলের বাইরে থাকবে। দ্য ক্লেম মানি শ্যাল বি পেড টু দ্য ট্রাস্টিজ।
ক্লেমের যে টাকা পয়সা হবে শুধু সেই ট্রাস্টিকেই দেওয়া যাবে, আর ট্রাস্টির তো হোল্ডার হবে তার ওয়াইফ কিংবা তার ছেলে মেয়েরা। আরেকটা পয়েন্ট হচ্ছে দ্য পলিসি ক্যানট বি সারেন্ডার্ড অ্যান্ড নিদার নমিনেশন নর অ্যাসাইনমেন্ট ইজ অ্যালাউড। এই পলিসিটা সারেন্ডার করা যাবে না, কিংবা ওয়াইফ তাকে অন্য কাউকে নমিনেট করতে পারবে না, কারোর নামে অ্যাসাইনও করতে পারবে না। যার নামে আছে পলিসি তার নামেই থাকবে, ওয়াইফের নামে কিংবা ওয়াইফ আর ছেলে মেয়েদের নামে কিংবা শুধু ছেলে মেয়েদের নামে। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য পলিসি হোল্ডার ডাজ নট অ্যাপয়েন্ট এ স্পেশাল ট্রাস্টি টু রিসিভ অ্যান্ড অ্যাডমিনিস্টার দ্য বেনিফিটস আন্ডার দ্য পলিসি, the sum secured under the policy becomes payable to the official trustee of the state in which the office at which the insurance was effected is situated. এর মানে হচ্ছে যদি কোনো কারণে পলিসি হোল্ডার এরকম একটা পলিসি তো করলো এই অ্যাক্টের আন্ডারে, কিন্তু কোনো ট্রাস্টি অ্যাসাইন করলো না, কারোর নাম দিল না, ওয়াইফের নাম কিংবা ছেলে মেয়েদের নাম, তাহলে সে মারা যাবার পরে কিংবা পলিসি ম্যাচিউর করলে তাহলে এই অফিসিয়াল যে স্টেটের যে অফিসিয়াল ট্রাস্টি হবে তা আছে, প্রতি স্টেটের অফিসিয়াল ট্রাস্টি আছে, যে স্টেটে এটা করা হয়েছে সেই স্টেটের অফিসিয়াল ট্রাস্টি এই টাকাটা তার ভাগ্যে যাবে। বেনিফিটস কি হচ্ছে? দ্য ট্রাস্ট ইজ সেট আপ আন্ডার অ্যান ইররিভোকেবল নন অ্যামেনেবল ট্রাস্ট ডিড অ্যান্ড ক্যান হোল্ড ওয়ান অর মোর ইন্স্যুরেন্স পলিসিস। এটা একটা ইররিভোকেবল নন অ্যামেনেবল ট্রাস্ট ডিডের আন্ডারে হবে, আর একটার বেশি পলিসি এই ট্রাস্টের আন্ডারে দেওয়া যাবে। It is important to appoint a trustee for administration of the trust property being the benefits under the life policy. এটা ট্রাস্টি ডেফিনেটলি অ্যাপয়েন্ট করা উচিত যারা সেই ট্রাস্ট প্রপার্টিটাকে অ্যাডমিনিস্টার করবে, মানে অ্যাপ্লাই করবে। By creating a trust to hold the insurance policies, the policyholder gives up his rights under the policy and upon the death of the life insured, মানে এই ট্রাস্টটা হয়ে যাওয়ার পরে পলিসি হোল্ডার তার নিজের যা রাইট আছে সেই পলিসির উপর থেকে রাইট চলে যাবে। সে যদি তার মারা যায় তারপরে কিংবা মারা নাও যায় তখনও তার এই পলিসির উপরে তার টাকার উপরে রাইটটা থাকবে না। যার পলিসি বেনিফিশিয়ারি তাদের উপরে তারা তার বেনিফিটটা পাবে। দ্য ট্রাস্টি ইনভেস্ট দ্য ইন্স্যুরেন্স প্রসিড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটস দ্য ট্রাস্ট ফর ওয়ান অর মোর বেনিফিশিয়ারিজ। এই ট্রাস্টি যারা বেনিফিশিয়ারি আছে তাদের নামে এই টাকাটা দান করবে। এটা একটা সামারি করে দিচ্ছি, চ্যাপ্টারটা এইটুকুই আছে, মানে এই সাবজেক্টটা এইটুকুই আছে, চ্যাপ্টারটা আরও বড় আছে। এই MWP অ্যাক্টের এইখানেই আছে, এইটুকুই আছে, এটা আমি সামারি করে দিচ্ছি। সামারিটা হচ্ছে সেকশন 6 অফ দ্য ম্যারিড উইমেন্স প্রপার্টি অ্যাক্ট 1874 provides for security of benefits under a life insurance policy to the wife and children. নানান প্রশ্ন আসতে পারে, প্রশ্নগুলো আমি দেখছি। এর মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে এই যে অ্যাক্টটা আছে MWPA, এটা কোন সালে হয়েছিল? 1874। এখানে সাল কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের মনে রাখতে হতে পারে। এটা কোন সেকশনের আন্ডারে আছে? সেকশন 5, 6, 7 হয়তো দিয়ে দিল, এখানে সেকশন 6 সেটা মনে রাখতে হবে। দ্য পলিসি এফেক্টেড আন্ডার MWP অ্যাক্ট শ্যাল বি বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ কোর্ট অ্যাটাচমেন্টস, ক্রেডিটর্স অ্যান্ড ইভেন দ্য লাইফ অ্যাসিওর্ড। আচ্ছা, এখান থেকে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে আমি কটা স্যাম্পল প্রশ্ন এখানে দিয়ে দিচ্ছি, তার উত্তরটা আপনারা দেখুন পারেন কি না, নাহলে আমি উত্তরটা বলে দিচ্ছি। যদি না পারেন এটা ভিডিওটি পজ করবেন, উত্তরটা চিন্তা করবেন, তারপরে উত্তরটা দেবেন। A policy is effected under the MWP Act if the policyholder does not appoint a special trustee to receive and administer the benefits under the policy. The sum secured under the policy becomes payable to the dash. মানে এক্ষুনি যেটা বললাম যে পলিসি MWP অ্যাক্টের আন্ডারে হয়েছে, পলিসি হোল্ডার যদি কোনো স্পেশাল ট্রাস্টি অ্যাপয়েন্ট না করে থাকে যে রিসিভ করবে কিংবা বেনিফিশিয়ারিতে টাকাটা দেবে, তাহলে এটা টাকাটা কার কাছে যাবে? অপশানস হচ্ছে নেক্সট অফ কিন, মানে যে বেঁচে থাকবেন তার যার নামে পলিসিটা, তার নেক্সট অফ কিন, তারপরে যার প্রাপ্য আয়ের যেটাকে বলে, অফিসিয়াল ট্রাস্টি অফ দ্য স্টেট, ইন্স্যুরার মানে যে ইন্স্যুরেন্স কোম্পানি তার কাছেই চলে যাবে ফেরত, না যে ইনশিওর্ড যার নামে পলিসি তার কাছে যাবে। এর উত্তরটা হচ্ছে অপশন নম্বর 2, অফিসিয়াল ট্রাস্টি অফ দ্য স্টেট। এই একটা সেটাই বলা আছে। আরেকটা প্রশ্ন দেখে নিচ্ছি। মহেশ ran a business on borrowed capital. মহেশ ধার করা ক্যাপিটালের উপরে ব্যবসা করছিল, লোন নিয়ে ব্যবসা করছিল বেসিক্যালি। আফটার his sudden demise, all the creditors are doing their best to go after মহেশের assets. তার মারা যাবার পরে ক্রেডিটার যারা আছে তারা যাকে টাকা পায় তারা সবাই
মহেশের অ্যাসেট যা আছে, স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে, তার সেটাকে থেকে টাকা জোগাড় করার জন্যে তারা সমস্ত রকম কেস কামারি করতে লাগলো। উইচ অফ দ্য বিলো অ্যাসেটস ইজ বিয়ন্ড দ্য রিচ অফ দ্য ক্রেডিটার্স? কোন অ্যাসেটগুলো যে নিচে দেওয়া আছে সেইগুলো এই ক্রেডিটাররা যেটা টাকা দাবি করছে তারা সেটা পেতে পারে না। অপশন নাম্বার 1, প্রপার্টি আন্ডার মহেশের নেমস, মহেশের নামে যা যা প্রপার্টি আছে সেইটে, না মহেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টার্ম লাইফ ইন্স্যুরেন্স পলিসি পারচেজ আন্ডার সেকশন 6 অফ দ্য এমডব্লিউপি অ্যাক্ট, টার্ম লাইফ ইন্স্যুরেন্স পলিসি যেটা এমডব্লিউপি অ্যাক্টের সেকশন 6 এর আন্ডারে কেনা হচ্ছে সেই পলিসি, না ফোর্থ অপশন হচ্ছে মিউচুয়াল ফান্ডস ওন বাই মহেশ। এই চারটের মধ্যে কোনটা? উত্তর হচ্ছে খুব সোজা, অপশন নাম্বার 3, টার্ম লাইফ ইন্স্যুরেন্স পলিসি পারচেজ আন্ডার সেকশন 6 অফ দ্য এমডব্লিউপি অ্যাক্ট। এরকম ধরনের সব প্রশ্ন আসতে পারে, একটু ঘুরিয়ে আসতে পারে, কথাগুলো একটু অন্যরকম আসতে পারে, কিন্তু ব্যাপারটা তাই হবে। আরেকটা প্রশ্ন দেখে নিচ্ছি, which of the below option is true with regards to MWP Act cases? এরকম একটা প্রশ্ন আসতে পারে যেখানে একটা অপশন দেওয়া হচ্ছে দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা ঠিক। স্টেটমেন্ট 1, death claims are settled in favor of the nominees, the death claims are settled in favor of the trustees. এর মধ্যে কোনটা ঠিক উত্তর? এখানে অপশনস হচ্ছে 1 is true, মানে প্রথমটা ট্রু, অপশন 2 হচ্ছে দ্বিতীয়টা ট্রু, অপশন 3 হচ্ছে both 1 and 2 are true, দুটোই ট্রু, আর অপশন 4 হচ্ছে neither 1 nor 2 is true, মানে কোনোটাই ঠিক নয়। এর উত্তর হচ্ছে অপশন নাম্বার 2, মানে স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট, ডেথ ক্লেমস আর সেটেলড ইন ফেভার অফ দ্য ট্রাস্টিজ, ট্রাস্টিজ ফেভারে ডেথ ক্লেম টাকাটা দেওয়া হয়। আচ্ছা, এই প্রশ্নগুলো একটা জিনিস খেয়াল রাখবেন, এই প্রশ্নগুলো কখনো কিন্তু নেগেটিভ প্রশ্ন আসে, বা ধরুন উইচ অফ দ্য অপশন ইজ ফলস বলে আসতে পারে। এখানে যেন উইচ অফ দ্য অপশন ইজ ট্রু আছে, হয়তো উইচ অফ দ্য বিলো অপশন ইজ নট ট্রু কিংবা ফলস, সেইটা কিন্তু খেয়াল রাখবেন। ট্রু নট ট্রু কথার আগে যদি এটা নট আছে কিনা, নো আছে কিনা সেটা দেখে নেবেন, নেগেটিভ আছে কিনা। এরকম প্রশ্নগুলো চট করে পড়ে উত্তরে চলে আসবেন না, প্রশ্নটা ভালো করে পড়বেন। নেগেটিভ প্রশ্ন কিন্তু অনেক থাকে, তাতে উত্তরটাও একবারে উল্টো হয়ে যাবে। আরেকটা প্রশ্ন দেখে নিচ্ছি, which of the below option is true with regards to MWP Act cases? আরেকখানা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, দুটো স্টেটমেন্ট, তার মধ্যে কোনটা ট্রু সেটা জিজ্ঞেস করা হচ্ছে। স্টেটমেন্ট 1, maturity claims checks are paid to policyholders, maturity claim checks are paid to trustees. এই দুটোর মধ্যে কোনটা ট্রু? ম্যাচুরিটি ক্লেমের টাকাটা পলিসি হোল্ডারকে দেওয়া হচ্ছে, ম্যাচুরিটি ক্লেমের টাকাটা ট্রাস্টিকে দিচ্ছে। আগেরটা ছিল ডেথ বেনিফিট, এটা হচ্ছে মারা যায়নি, ডেথটা তার টাকাটা ম্যাচিওর করে গেছে, যে ভদ্রলোক করেছিলেন যদি ম্যাচিওর করে যায় টাকাটা তো নর্মাল ক্ষেত্রে সেই পায় যিনি পলিসি করেছেন, কিন্তু এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ম্যাচিউরিটি করলেও ভদ্রলোক মারা গেলেন না, তবুও কিন্তু চেকটা যাবে ট্রাস্টির নামে। তো তার মানে অপশন 2 ইজ কারেক্ট, যে স্টেটমেন্ট নাম্বার 2 ইজ ট্রু। তো আজকে এমডব্লিউপি অ্যাক্টের এইটাই ছিল। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম ধরনের আমার অনেক আরও ভিডিওজ আছে, সেটা দেখে নেবেন। IC38 এখনো পর্যন্ত প্রায় আমার 12টা মতন ভিডিও হয়েছে, এটা নিয়ে 13টা হলো। আরও ভিডিওর প্রতি চ্যাপ্টার অনুযায়ী করে যাচ্ছি। এই চ্যাপ্টার নাম্বার 10-এর এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলে এটার জন্য সেপারেট ভিডিও করলাম। এমডব্লিউপি অ্যাক্ট থেকে একটা প্রশ্ন পাবেন ডেফিনেটলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট অফ লাক। আজকের প্রশ্ন উত্তরগুলো যেগুলো করলাম সেগুলো আশা করি আপনাদের বুঝতে পেরেছেন। আমি এখানে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দিচ্ছি, এগুলো হয়তো আপনারা জানেন, তবে জাস্ট একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি। এক্সামিনেশন 50 নম্বরে হয়, 1 ঘন্টার পরীক্ষা হয়, অনলাইন তো কম্পিউটার পরীক্ষা হয় জানেন আপনারা। প্রতি কোয়েশ্চেনের 1টা মার্ক থাকে, কোনো নেগেটিভ মার্কিং হয় না। পাস মার্ক 18, কিন্তু যদি 17 পান তাহলে 1 নম্বর গ্রেস দিয়ে ওরা পাস করিয়ে দেয়। আর টাফনেস মানে মডারেট টু টাফ কোয়েশ্চেন হয়, সোজা খুব একটা আসে না। প্রিপেয়ার করে থাকলে পাস করার কোনো অসুবিধা নেই। এই কোয়েশ্চেন আনসারগুলো যদি সবকটা চ্যাপ্টারে পড়ে রাখেন তাহলে দেখবেন আপনার চ্যাপ্টারটা কাভারই হয়ে যাচ্ছে। এটা এই প্রশ্নের উত্তরগুলো দেখতে গিয়ে আপনার চ্যাপ্টারটা জানা হয়ে যাবে। তাছাড়া চ্যাপ্টারটা তো পড়া উচিতই, আর না হলে আমার একটা ভিডিও আছে যেটাতে আপনারা পড়াশোনা যদি না হয়ে থাকে, যদি করার সুযোগ না হয়ে থাকে, সেটা কিরকমভাবে ক্র্যাক করবেন তার উপর একটা ভিডিও আছে, লিঙ্কে দেখে নেবেন। আমি IC38-এর উপরে বেশ কিছু ভিডিও করেছি, 9-10 খানা ভিডিও অলরেডি করা হয়ে গেছে।
সেগুলো আপনারা দেখে নেবেন, আমার এখানে লিঙ্কে দেওয়া থাকবে, লিঙ্কগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশনে। তাছাড়া আমি আরও কেরিয়ার রিলেটেড ভিডিওস করে থাকি, ইন্টারভিউ রিলেটেড, গ্রুপ ডিসকাশন, অ্যাডভান্সড ইংলিশের ওপরে অন্য এডুকেশনাল ভিডিওস থাকে, বিহেভিয়ারাল ট্রেনিংসের ওপর ভিডিওস আছে, এমনি জেনারেল অ্যাওয়ারনেস, করোনা সংক্রান্ত নানান জেনারেল অ্যাওয়ারনেস সংক্রান্ত ভিডিওস আছে, সেগুলো দেখে নিতে পারেন। আপনারা যদি চ্যানেলে সাবস্ক্রাইব করেন, যদি এখনও না করে থাকেন তাহলে কাইন্ডলি করে দেবেন, তাহলে এই আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। আর যা যখন নতুন ভিডিও বানাবো সেগুলো আপনি যদি বেল আইকনটা প্রেস করে দেন তাহলে অটোমেটিক্যালি নোটিফিকেশান চলে যাবে, আপনার কাছে জানতে পেরে যাবেন। আর এই ভিডিও সম্বন্ধে কিংবা অন্যান্য কোনো ভিডিও সম্বন্ধে যদি কোনো কিছু জানতে থাকে, অন্য যে কোনো ব্যাপারে আপনার প্রশ্ন থাকতে পারে, সেটা করতে পারেন, কমেন্ট সেকশনে লিখে দেবেন, আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়োর IC38 এক্সামিনেশন।